আজকে আমি এমন একটা মহামূল্যবান নেকলেসের গল্প শেয়ার করব যার দাম 1800 কোটি টাকা এবং নেকলেসটা মাটির 50 ফুট গভীরে সংরক্ষণ করা ছিল। তবে একদিন 8 জন মেয়ে মিলে সেই নেকলেসটা চুরি করার সুপার একটা মাস্টার প্ল্যান বানায়। তাদের প্রত্যেককেই নিজেদের ফিল্ডে এক্সপার্ট ছিল, কিন্তু তারা কি আসলেই পারবে এত সিকিউরিটি পার করে ওই নেকলেসটা চুরি করতে, নাকি তাদেরকে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে? এই সবই জানবো 2018 সালের একটা হাইস্ট মুভি ওশেনস 8 এর গল্প থেকে। মুভিটার প্রত্যেকটা মোড়ে থাকা টুইস্ট আপনাকে অনেক আনন্দ দিবে, তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা মুভির মূল চরিত্র ড্যাবি ওশেনকে দেখতে পাই। একটা চুরির কেসে গত 5 বছর ধরে সে জেল খাটছিল। তবে আজকে তার জামিনে ছাড়া পাওয়ার দিন, কিন্তু পুলিশ তাকে ছাড়তে একটু ভয় পাচ্ছিল, কারণ তার ভাই ড্যানিয়েলও অনেক বড় চোর ছিল। পুলিশ তাকে বিশ্বাস করে জামিনে ছেড়েছিল, কিন্তু বেরোনোর সাথে সাথেই সে আবারও অন্যায় জগতে ফিরে যায়। তাই ড্যাবি এখন পুলিশকে আশ্বস্ত করে যে সে বের হয়ে এমন কিছুই করবে না। সে ছাড়া পেয়ে একটা নর্মাল লাইফ লিড করবে, একটা ভালো চাকরি করবে আর কিছু ভালো বন্ধু বানাবে। এসব শুনে ভরসা করে পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর চলে যায় একটা 5 স্টার হোটেলে, কিন্তু হোটেলে থাকার মতো টাকা তো তার কাছে ছিল না। এমন সময় হঠাৎ সে হোটেলের রিসিপশনে একটা কাপলকে দেখতে পায়। তারা তাদের একটা এমার্জেন্সি ফ্লাইটের কারণে চেক আউট টাইমের আগেই হোটেল ছেড়ে দিচ্ছিল। তখন ড্যাবির মাথায় একটা আইডিয়া আসে। ওই কাপলটা চলে যাওয়ার কিছুক্ষণ পর সে রিসিপশনে ফোন করে জানায় যে তারা এইমাত্র চেক আউট করে হোটেল থেকে বেরিয়েছে, কিন্তু তাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই তারা আবারও তাদের রুমটা ফিরে পেতে চায়। যেহেতু খুব বেশি দেরি হয়নি, তাই রিসিপশনিস্ট তাদেরকে আবারও রুমটা দিয়ে দেয়। ড্যাবি তখন খুশি হয়ে ফোনটা রেখে দেয় আর সোজা চলে যায় সেই রুমে। যেহেতু ওই কাপলরা আগে থেকেই বিলটা পরিশোধ করে রেখেছিল, তাই ড্যাবি ফ্রিতে 5 স্টার হোটেলে রাত কাটানোর সুযোগ পায়। মানে সামনে মুভিটা আরো কি হতে চলেছে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই। যাই হোক, সিন শিফট হলে এবার আমরা লিউকে দেখতে পাই। একটা সময় সে ড্যাবির পার্টনার ছিল, কিন্তু ড্যাবি জেলে যাওয়ার পর সে একটা বার খুলে বসে। তো একদিন হঠাৎ তার কাছে ড্যাবির মেসেজ আসে। ড্যাবি তার সাথে দেখা করতে চায়। রাস্তায় যেতে যেতে সে লিউকে জানায় যে এবার সে বড় কিছু প্ল্যান করছে। এই প্ল্যান সাকসেসফুল হলেই সে রিটায়ার করবে। লিউ তখন কৌতূহলবশত ড্যাবির প্ল্যান জানতে চাইলে ড্যাবি তাকে কার্টিয়ার ব্র্যান্ডের একটা স্পেশাল ডায়মন্ড নেকলেসের ছবি দেখায়, যার নাম হলো টুস্যান্ট। নেকলেসটার মার্কেট প্রাইস $150 মিলিয়ন, মানে 1800 কোটি টাকা। আর ড্যাবি ওই নেকলেসটাই চুরি করতে চাচ্ছিল। সেটা শুনে লিউ অবাক হয়ে যায়, কারণ ওই নেকলেসটা মাটির 50 ফুট গভীরের একটা আন্ডারগ্রাউন্ড ভল্টের ভেতর সংরক্ষিত আছে। সেখান থেকে সেটা বের করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ড্যাবি বলে তাদেরকে নেকলেসটা বের করতে হবে না, নেকলেসটা নিজেই তাদের কাছে এসে ধরা দেবে। লিউ তার কথার মাথা মুন্ডু কিছুই বোঝে না, তবে ড্যাবির প্ল্যানিং এর উপরে তার সম্পূর্ণ বিশ্বাস ছিল, তাই সে ড্যাবিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর ড্যাবি লিউকে নিয়ে সেই মিউজিয়ামে যায় যেখান থেকে তারা সেই নেকলেসটা চুরি করতে চাচ্ছিল। লিউ সেটা দেখে একটু চিন্তায় পড়ে যায়, কারণ সেখানকার সিকিউরিটি অনেক টাইট ছিল, আর এত টাইট সিকিউরিটির মধ্যে চুরি করতে গেলে তাদের অনেক লোক আর টাকার প্রয়োজন। কিন্তু ড্যাবির কাছে এই ব্যাপারেও একটা মাস্টার প্ল্যান ছিল, যাতে করে তারা খুব কম টাকায় অল্প কয়েকজনে মিলে চুরিটা করতে পারে। তখন লিউ তার কাছে প্ল্যানটা জানতে চাইলে ড্যাবি তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্সে যায়। সেখানে গেস্ট হিসেবে উপস্থিত ছিল ফেমাস নায়িকা ডেফিনি। সেখানে একজন রিপোর্টার থেকে প্রশ্ন করে যে সে এবারের মেট গালায় কোন ডিজাইনারের আউটফিট পরবে। ডেফিনি জানায় সে এখনো কোনো ডিজাইনার সিলেক্ট করেনি। সেটা শুনে লিউ বুঝে যায় তার মানে ড্যাবি ডেফিনির ডিজাইনারকে টার্গেট করতে যাচ্ছে, যদিও আসল প্ল্যানটা সে এখনো জানতো না। তো ডেফিনি যেহেতু এখনো ডিজাইনার সিলেক্ট করেনি, তাই তারা একটা ভালো ডিজাইনার খুঁজতে শুরু করে। একটা পর্যায়ে তারা রোজ নামের এক ডিজাইনারের সন্ধান পায়। রোজ একটা সময় অনেক নাম করা ডিজাইনার ছিল, কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা নষ্ট হয়ে গিয়েছে, কারণ তার ডিজাইনগুলো একটু ব্যাকডেটেড। তবে নিজের ডিজাইনগুলো আবার জনপ্রিয় বানানোর জন্য সে অনেক টাকা খরচ করে, কিন্তু এসব করতে গিয়ে তার অনেকগুলো টাকা লোন হয়ে যায়, আর সেটা পরিশোধ করতে না পারায় ব্যাংক থেকে তার পাসপোর্ট জব্দ করে নেওয়া হয়, যাতে রোজ কখনো দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। এসব নিয়ে সে সব সময় খুব চিন্তায় থাকতো। নিজের ডিজাইনগুলো প্রেজেন্ট করার জন্য সে অনেক কষ্টে একটা ফ্যাশন শোর আয়োজন করে, কিন্তু সেটাও একেবারে ফ্লপ হয়ে যায়। রোজ তখন হতাশ হয়ে গ্রিন রুমের একটা কোনায় বসে ড্রিঙ্ক করতে শুরু করে, আর ঠিক সেই সময় ড্যাবি এবং লিউ সেখানে পৌঁছে যায়। তারা কথায় কথায় রোজের সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর রোজ যখন তার নতুন বন্ধুদেরকে নিজের দুঃখের কথা শোনাতে শুরু করে, তখন লিউ তাকে জানায় তারা রোজের সমস্যার সমাধানে সাহায্য করতে পারবে, তবে তার জন্য রোজকে একটা কাজ করতে হবে। রোজ তখন কৌতূহলবশত জানতে চায় কি কাজ। তখন ড্যাবিরা তাকে সাথে নিয়ে গিয়ে ডেফিনিট ছবি দেখিয়ে বলে তাকে ডেফিনিট জন্য মেট গালার কস্টিউম ডিজাইন করতে হবে। কথাটা শুনে রোজ ভীষণ অবাক হয়। তার মতো একজন ফ্লপ ডিজাইনারের ড্রেস ডেফিনির মতো ফেমাস হিরোইন কেন পড়তে যাবে? তখন ডেভিরা তাকে তাদের পুরো প্ল্যানিংটা খুলে বলে। আসলে টুস্যান্ট নামে সেই দামি নেকলেসটা ছিল ইউরোপের রানীর সবচেয়ে পছন্দের নেকলেস, আর সেটা কার্টিয়ার ব্র্যান্ডের ছিল। তাই রানী মারা যাওয়ার পর কার্টিয়ার ব্র্যান্ড আবারও নেকলেসটা ফিরিয়ে নিয়ে যায় এবং মাটির নিচে তাদের সিক্রেট ভল্টের ভেতর সংরক্ষণ করে রাখে। আজ পর্যন্ত কখনোই তারা সেটা কারোর সামনে আনেনি। তবে এবার যেহেতু মেট গালার থিমই ছিল ইউরোপিয়ান রাজকীয়তা, তাই ড্যাবিরা নায়িকা ডেফিনির মাধ্যমে সেই নেকলেসটা বের করার প্ল্যানিং করছিল। তারা চাচ্ছিল রোজ ডেফিনিকে টুস্যান্ট পড়তে রাজি করাক, আর ডেফিনি যখন ইভেন্টে সেই নেকলেসটা পরে যাবে তখনই তারা কৌশলে সেটা চুরি করে নেবে। রোজের কাছে তাদের প্ল্যানটা বেশ ভালো লাগে, যদিও তার ভয় হচ্ছিল যে সে কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে কিনা। তবুও ড্যাবিদের কথায় সে রাজি হয়ে যায়, কারণ তার ঋণগুলো পরিশোধ করার এর থেকে সহজ উপায় তার কাছে ছিল না। কিন্তু তারা তিনজন মিলে তো এত বড় একটা প্ল্যান এক্সিকিউট করতে পারবে না, তাদের টিমে আরো কিছু লোকের দরকার।
সবথেকে বেশি দরকার একজন এক্সপার্ট হ্যাকারের। তাই ড্যাবি লিউকে একটা ভালো হ্যাকার জোগাড় করার দায়িত্ব দিয়ে চলে যায় আনিতার সাথে দেখা করতে। আনিতা একসময় ড্যানিয়েলের পার্টনার ছিল, তবে এখন সে একটা জুয়েলারি শপে কাজ করে। তো ড্যাবি আনিতাকে তার প্ল্যানটা খুলে বলে, আর তার কাছে জানতে চায় যে একটা নেকলেস ভেঙে ছোট ছোট গয়না তৈরি করতে তার কত সময় লাগতে পারে। আনিতা জানায় বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, হয়তো একটা পুরো দিনও লাগতে পারে। কিন্তু ড্যাবি যখন তাকে 200 কোটি টাকা অফার করে তখন সে জানায় সে খুব কম সময়ে কাজটা করে দিতে পারবে। এরপর ড্যাবি বাড়ি ফিরলে দেখে লিউ ততক্ষণে 9 বল নামের একজন হ্যাকারকে খুঁজে পেয়েছে। এমন অদ্ভুত নাম শুনে সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমিও হয়েছিলাম। তবে এটা তার আসল নাম নয়। আসলে হ্যাকাররা সচরাচর নিজেদের নাম লুকিয়ে রাখে, তাদের প্রত্যেকের কোড নেম থাকে, আর এই মেয়েটার কোড নেম ছিল 9 বল। তো পরদিন ড্যাবিদের কথা মতো রোজ চলে যায় একজন ফেমাস হিরোইনের সাথে দেখা করতে। ড্যাবি আগে থেকেই রোজের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে রেখেছিল, আর রোজকে শিখিয়ে দিয়েছিল সে যেন কোনোভাবে নায়িকাটার হাত ধরে। রোজ সেই কথা মতো নায়িকার হাতটা ধরে, আর ঠিক সেই সময় ড্যাবি আড়াল থেকে তাদের ছবি তুলে নেয়। ছবিটা দেখে মনে হচ্ছিল ওই নায়িকা রোজের হাত ধরে তার প্রশংসা করছে। এরপর ড্যাবি একটা আর্টিকেল সহ সেই ছবিটা নিউজ পেপারে পাবলিশ করে দেয়, আর সেটা ডেফিনিট চোখে পড়ে। সেখান থেকে ডেফিনিট জানতে পারে যে ইন্ডাস্ট্রির বড় বড় অ্যাক্ট্রেসরা রোজের ডিজাইন করা ড্রেস পরার জন্য লাইন লাগিয়ে থাকে। ডেফিনিট সেটা দেখে ইমপ্রেস হয়ে যায় এবং নিজেই গিয়ে রোজকে তার জন্য ড্রেস তৈরি করার অফার দেয়। অর্থাৎ ডেভিদের প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল, কিন্তু এখনো অনেকটা পথ বাকি। আর সেই পথ পাড়ি দেওয়ার জন্য তাদের এখন একজন এক্সপার্ট চোরের প্রয়োজন ছিল। যদিও তারা সবাই চোর, তবে তাদের এমন একজনকে দরকার ছিল যে কিনা মানুষের চোখের সামনে থেকে জিনিসপত্র গায়েব করে ফেলবে, কিন্তু কেউই সেটা টের পাবে না। তো সৌভাগ্যবশত তারা রাস্তার পাশে এমনই একটা মেয়ের সন্ধান পায়। মেয়েটার নাম ছিল কনস্ট্যান্স। সে জাদু দেখানোর বাহানায় মানুষের জিনিসপত্র গায়েব করে দিত, কিন্তু আজ পর্যন্ত কখনো ধরা পড়েনি, যে কারণে ড্যাবি কনস্ট্যান্সকে সিলেক্ট করে। টাকার এমন শুনে মেয়েটা এক পায়ে খাড়া, মানে রাজি হয়ে যায় আর কি। এরপর ড্যাবি চলে যায় তার এক পুরনো পার্টনার ট্যামির সাথে দেখা করতে। যদিও অফিসিয়ালি ট্যামি এসব কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু ড্যাবি তার গ্যারেজে গিয়ে বুঝতে পারে সে এখনো তার কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তার গ্যারেজ ভর্তি ছিল চুরি করা জিনিসপত্রে। তবে সে যেহেতু এখন সংসারী হয়ে গিয়েছে, তাই সে প্রথমে ড্যাবিকে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু পুরো প্ল্যানিং জানার পর সে সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ এমন সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে তার মতো চোরের এটা মহাপাপ হবে। তো এরপর ড্যাবি তাদের সবাইকে একসাথে করে প্রত্যেকের কাজ বুঝিয়ে দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মুভির নাম অনুযায়ী ড্যাবির টিমে মোট 8 জন মেম্বার থাকা উচিত, কিন্তু এখন তো আছে 7 জন। তাহলে 8 নাম্বার টিম মেম্বার কে? সে কি ছেলে নাকি মেয়ে? এটা অবশ্য একটা সারপ্রাইজ, যেটা আমরা সামনেই জানতে পারবো। আগে থেকে বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তাই একটু ধৈর্য ধরুন। তো তাদের প্ল্যানটা এমন ছিল যে মেট গালার প্রোগ্রামে ডেফিনিট টুসার নেকলেসটা পরে যাবে, আর নেকলেসটা পরতে তাকে রাজি করাবে রোজ। আর সেখানকার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সবার উপর নজর রাখবে 9 বল। আর কনস্ট্যান্সের কাজ ছিল কৌশলে ডেফিনিট গলা থেকে হাতটা গায়েব করে দেওয়া। আর ট্যামির কাজ ছিল এই পুরো মিশনটাকে ম্যানেজ করা, এবং লিউয়ের মূল দায়িত্ব ছিল নেকলেসটা বিক্রি করার ব্যবস্থা করা। তবে ড্যাবি যেহেতু জামিনে ছাড়া পেয়েছিল, তাই সে সরাসরি এই চুরির সাথে ইনভলভ থাকতে পারছিল না, তাই তার দায়িত্ব ছিল তার সঙ্গীদের সাহায্য করা। তো সেই প্ল্যান অনুযায়ী তারা কাজে নেমে পড়ে। তো এখন তাদের প্রথম কাজ হচ্ছে ডেফিনিকে টুসান পড়তে রাজি করানো। তাই রোজ ডেফিনির কাছে গিয়ে তাকে কনভিন্স করতে শুরু করে। ডেফিনি এমন মহামূল্যবান নেকলেস পড়তে একটু ঘাবড়াচ্ছিল, কিন্তু রোজ তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে ফেলে। যদিও সে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছিল, তবে ডেফিনি সেটা বুঝতে পারে না, আর রোজের কাজও হয়ে যায়। এরপর ড্যাবির কথা মতো সে আনিতাকে নিয়ে চলে যায় কার্টিয়ার ব্র্যান্ডের মেইন শোরুমে। তারা মূলত টুসেন্টের একটা ডুপ্লিকেট কপি বানাতে চাচ্ছিল, যাতে তারা মিউজিয়ামে আসল নেকলেসের জায়গায় সেটা রিপ্লেস করে দিতে পারে। তবে সেটা করার জন্য টুসেন্টের একটা 3D ছবি তাদের প্রয়োজন ছিল, কিন্তু দুঃখের বিষয় বহু বছর যাবৎ নেকলেসটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেটার কোনো ছবি অনলাইনে অ্যাভেলেবেল ছিল না। তাই মূলত আনিতা আর রোজকে পাঠানো হয়েছিল ওই নেকলেসের ছবি কালেক্ট করার জন্য। তো সেখানে যাওয়ার পর তাদের সামনে কার্টিয়ারের বেস্ট ডিজাইনগুলো দেখানো হয়, কিন্তু আনিতাদের কোনো ডিজাইনই পছন্দ হচ্ছিল না। তারা বারবার টুসেন্ট দেখার জন্য জোর দিচ্ছিল, তাই সেলসম্যান বাধ্য হয়ে তাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। কিন্তু ম্যানেজার কোনোভাবেই টুসেন্ট বের করতে রাজি হয় না। 150 মিলিয়নের নেকলেস বলে কথা, তাই একটু সিকিউরিটি তো থাকতেই হবে। তবে রোজও কিছু কম চায় না, সে ম্যানেজারকে বোঝায় যে তাদের ব্র্যান্ডের রেপুটেশন দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একটা সময় মানুষ কার্টিয়ারের নামই ভুলে যাবে। তাই এরকম একটা পরিস্থিতিতে যদি টুসেন্ট নেকলেসটা ডেফিনির মতো একজন সেলিব্রিটির গলায় দেখা যায়, তাহলে তাদের ব্র্যান্ডের প্রচুর পাবলিসিটি হবে, আর যে কোনো ব্র্যান্ডের কাছে তাদের জনপ্রিয়তাটাই আসল। রোজের কথা শুনে ম্যানেজার ফাইনালি তাদেরকে নিয়ে যায় সেই আন্ডারগ্রাউন্ড ভল্টে। রোজ তখন নেকলেসটা চেক করার জন্য একটা চশমা পরে নেয়, তবে সেটা যেন তেন চশমা ছিল না, সেটা ছিল একটা স্পেশাল স্ক্যানিং ডিভাইস, যার মাধ্যমে ওই নেকলেসটার একটা 3D ছবি তৈরি করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, জায়গাটা মাটি থেকে অনেক গভীরে থাকার কারণে চশমায় ঠিকঠাক সিগন্যাল পাচ্ছিল না। রোজ তখন বেশ চিন্তায় পড়ে যায়। তখনই হঠাৎ আনিতা বলে ওঠে তাদেরকে ওই নেকলেসটা সূর্যের আলোতে নিয়ে গিয়ে চেক করতে হবে। যেহেতু প্রোগ্রামটা দুপুরের দিকে শুরু হবে, তাই দিনের আলোতে নেকলেসটা কেমন লাগে সেটা যাচাই করা জরুরি। ম্যানেজার তখন নেকলেসটা বাইরে বের করে এনে রোদে রাখে, আর তখনই রোজের ওই চশমায় সিগন্যাল পেয়ে যায় এবং সে খুব কাছ থেকে নেকলেসটা দেখতে শুরু করে। সে প্রত্যেক অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে নেকলেসটা চেক করছিল। তার এমন অদ্ভুত আচরণ দেখে ম্যানেজার কিছুটা অবাক হয়ে যায়। আসলে রোজ এখানে নেকলেসটা স্ক্যান করছিল, আর অন্যদিকে 9 বল অফিসে বসে সেটার একটা 3D মডেল তৈরি করছিল। তো কিছুক্ষণের মধ্যেই তাদের স্ক্যানিং কমপ্লিট হয়ে যায়, আর নেকলেসের মডেলও তৈরি হয়ে যায়। তখন রোজ আনিতাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে।